first, I want to give thanks to the AxisMedicalSchool for inviting me to render a lecture on short case in medicine. And today I will focus on the short cases that will precisely come in the abdomen actually. So at first, I want video to. off. Video off. Okay. So at first, আমি একটু ফর্মালি আমার নিজেকে একটু ইন্ট্রোডিউস করতে চাই। আমি ডাক্তার রিফাত ইমন। আমি বর্তমানে মেডিসিনের রেজিস্ট্রার হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছি। তো এর আগের দিন আমি একটা সেশন নিয়েছিলাম, সেখানে আসলে অন্য সবগুলা যে শর্ট কেস যা সাধারণত আমাদের আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাড পরীক্ষায় আসে সে সম্পর্কে কিছুটা ব্রিফ করেছি, একটা ওভারভিউ। আজকে আমি প্রিসাইসলি ব্রিফ করবো রিগার্ডিং দ্য শর্ট কেস ইন মেডিসিন, যেগুলো হচ্ছে কমনলি আমাদের অ্যাবডোমেনে থাকে। তো অ্যাবডোমেনের শর্ট কেসের যেটা বিশেষত্বটা হচ্ছে যে whatever the undergrad exam, whatever the postgrad exam, whatever the type of exam is, both in our country and abroad also, আসলে অ্যাবডোমেনের শর্ট কেস ফেস করতেই হয়। অ্যাবডোমেনের শর্ট কেস ফেস করা ছাড়া বেসিক্যালি কোনো পরীক্ষায়, স্পেশালি মেডিসিন রিলেটেড বা ইন্টারনাল মেডিসিন রিলেটেড, তারপর কোনো লাইসেন্স এক্সাম ছাড়া আসলে পার করা যায় না। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের এই সেশনটাতে আমি চেষ্টা করব কিছু টিপস দেওয়ার, যাতে অ্যাবডোমেনের শর্ট কেসে ভালো করা যায়। কমন কি কি ভুল হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। টিচারদের এক্সপেকটেশন কি থাকে সেগুলো একটু বলবো। অ্যাবডোমেন এক্সামিনেশনের যেই চেকলিস্ট আছে সেটা একটু ডিসক্রাইব করব। আর কমন যে ফাইন্ডিং গুলো আমরা পাই সেই ফাইন্ডিং গুলো ডিফারেন্সিয়ালস, এবং সেই ফাইন্ডিং গুলো পেলে আমরা কিভাবে সেটা অ্যান্সার করবো, হাউ উইল ইউ প্রেজেন্ট আওয়ার কেস, এগুলো নিয়ে একটু শর্ট ডিসকাশন করব। আশা করি মোটামুটি ডিসকাশন থেকে মোটামুটি আমাদের এক্সামের ম্যাক্সিমাম টুকুই কভার হয়ে যাবে। তো এরপরে যেটা আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে কোনো শর্ট কেস এক্সামিনেশন করার ক্ষেত্রে আসলে কিছু কমন রুল আছে, আমরা কিছুটা অলরেডি প্রিভিয়াসলি আমাদের সেশন আছে ওখানে বলেছি। তারপর আমি এখানে হয়তো কিছু কথা একটু রিপিট হতে পারে। আর মোটামুটি আমি প্রেজেন্টেশনটা রেডি করেছি হচ্ছে আমাদের মেডিসিনের যে কমন যে টেক্সট বইগুলো আছে সেখান থেকে নিয়ে, এখানে কোনো ডিফারেন্সিয়াল বা কোনো রেফারেন্স বেসিক্যালি এটা আমার নিজের তৈরি করা না, এটা যে ক্লিনিক্যাল মেথডস এর যে বইগুলো আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করেছি, যেন যারা লেকচারটা শুনবে বা যারা লেকচারটা আজকে দেখবে তাদের জন্য একটু হেল্পফুল হয়, যেন তারা অথেন্টিক ইনফরমেশনটা পেতে পারে। ওকে, সো লেটস স্টার্ট দিস। সো সাধারণত একটা অ্যাবডোমেনের শর্ট কেস এক্সামিনেশনে কি কি কোশ্চেন করা হয়? ইউজুয়ালি টিচাররা আস্ক করেন যে প্লিজ এক্সামিন দ্য অ্যাবডোমেন। Sometimes they may ask that please palpate the abdomen. Sometimes they say that look at the abdomen and do the relevant, and please examine this man for signs of chronic liver disease. Suppose a person came with some abdominal distension, please examine her for ascites. And sometimes teachers can ask that yes, this man has been complaining of some lump in his abdomen, so please examine him. So these are the common encountered questions or common encountered instructions usually given in the exam. এছাড়াও তারা স্পেসিফিক্যালি কোনো একটা সাইন বা কোনো একটা পোর্শন এক্সামিনেশন করতে বলতে পারে, লাইক শুধু বলতে পারে যে ইন্সপেক্ট দ্য অ্যাবডোমেন। অনেক সময় তারা বলতে পারেন যে লুক এট দ্য অ্যাবডোমেন এন্ড ডু দ্য রিলেভেন্ট। অনেক সময় বলতে পারেন যে ডু দ্য লুক এট দ্য অ্যাবডোমেন এন্ড ডু দ্য রিলেটিভ জেনারেল এক্সামিনেশন। এখানে আমি একটা কথা একটু বলে রাখি যে আজকে আমার সেশনটা হবে মেইনলি অ্যাবডোমেন বেসড, নট অনলি দ্য এক্সামিনেশন অফ দ্য এলিমেন্টারি সিস্টেম বা এক্সামিনেশন অফ দ্য জিআই সিস্টেম। ওকে, সো অ্যাবডোমেনকে ফোকাস করেই হচ্ছে আমরা আজকের সেশনটা কনফাই করব। সো যদি আমরা জাস্ট এই ডায়াগ্রাম বা এই ফিগারটার দিকে একটু তাকাই, দিস পিকচার অ্যাকচুয়ালি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য ম্যাকলেটস। তো এখানে ইন এ শর্ট অ্যাকচুয়ালি প্রত্যেকটা জেনারেল এক্সামিনেশনের একটা ব্রিফ এখানে করা হয়েছে যে অ্যাবডোমেন রিলেটেড। সো আমরা অ্যাবডোমেন ইউজুয়ালি কি চাই? অ্যাবডোমেনে আমরা জানি যে অ্যাবডোমেনের চারটা পার্ট, দ্যাট ইজ ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এন্ড অসকালটেশন। এখানে প্রত্যেকটাতে আমাদের স্পেসিফিক কিছু কিছু ফাইন্ডিং থাকবে। সেই স্পেসিফিক ফাইন্ডিং অনুসারে আমরা আমাদের যে প্রেফার্ড যে প্রফেশনাল ডায়াগনোসিস আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেটাতে আমরা পৌঁছানোর চেষ্টা করব। এর পাশাপাশি অ্যাবডোমেন রিলেটেড কিছু জেনারেল এক্সামিনেশন, এটা আমাদেরকে সবসময় একটু খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে লাইক যদি আমরা ফেসের দিকে তাকাই তাহলে প্যালোর, জন্ডিস, স্পাইডার নেফি, রাউটেড সোলিং।
Then if you look at the mouth, then we will have to check for the angular stomatitis, gingivitis. Abdomen related, there might be some lymphadenopathy in the neck. There might be some relation with the pulse and blood pressure, because whenever there is any patient with abdominal distension or abdominal swelling, always we have to measure the pulse and blood pressure. Then hand sign, especially the nail sign, is very important for examination of the abdomen, because clubbing could give you the clue, sometimes colonychia, leukocytia, and there are some obvious signs of chronic liver disease like leukocytia and some pulmonary edema. And in general observation, you will have to look for the like body mass index, whether the patient is obese or cachexic or not, whether the patient has fever or not, what about the volume status of the patient, that is the hydration, and is there any visible muscle wasting present or not. Okay. So these are the important things related to the general examinations, which we can correlate with the abdominal finding. But for abdominal examination proper, we have to follow some points. So যে কোনো শর্ট কেস এক্সামিনেশনের ক্ষেত্রে অথবা যে কোনো পেশেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে কিছু বেসলাইন রুল আছে। বেসলাইন রুল মিন্স হচ্ছে যে অলওয়েজ ইউ হ্যাভ টু বি জেন্টল, অলওয়েজ ইউ হ্যাভ টু বি সফট টু দ্য পেশেন্ট। কখনোই আমার আচার আচরণে বা আমার অ্যাক্টিভিটিস বা আমার জেস্টার পোস্টার দেখে যেন মনে না হয় যে আমি খুব হারিড, আমি খুব দ্রুত আমার এক্সামিনেশনটা শেষ করতে যাচ্ছি, এটা যেন আমার কখনোই মনে না হয়। তো আমাকে যেটা করতে হবে, আমাকে স্মুথ হতে হবে, পাশাপাশি যেতে হবে আমাকে খুব সফটলি এক্সামিনেশনটা করতে হবে। লাইক পেশেন্টের কোনো ডিস্ট্রেস, পেশেন্টের কোনো ব্যথা, এগুলো যেন পেশেন্ট না পায়। তাহলে পেশেন্টকে অলওয়েজ আমাকে রেসপেক্ট করতে হবে। So with respect to the patient, we have to approach to the examination actually. So if you look at the examination checklist, at first, it is actually ruled before examining each patient, you have to wash your hands. So this means you can carry a pocket hand sanitizer in your apron pocket, so that before examining each patient, you can wash your hand. It's for your own safety and also for the safety of the patient actually. So it's better if you carry hand sanitizer in your pocket, so that you can sanitize your hands just before examining the patient. So then you have to introduce yourself like this, that this is I am one of the fifth year student, or I am the final prof candidate, or I am Dr. This, I am going to examine you, আর আমি আপনার পেটটা একটু পরীক্ষা করে দেখব, পরীক্ষার সময় আপনি আমাকে সহায়তা করবেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। Okay, then you have to take permission. Then the most important thing is exposing the patient, because if you don't expose the patient properly, many points will be missed. Like the teacher has asked you to examine the abdomen. So some people think that, or some students think that, yes, we have to expose only the abdomen. As you have the chance to expose the inframammary region to the pubic region, so please expose as much as possible. Okay, and always ensure that the patient is lying flat, and remove an extra pillow. যদি কোনো এক্সট্রা বালিশ থাকে তাহলে সেটা একটু সরাই ফেলাই ভালো। ইটস বেটার দ্যাট পেশেন্টটা হচ্ছে লাইং ফ্ল্যাট থাকবে। এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে। ওকে, লাইক আমার একটা পেশেন্ট লাইক হার্ট ফেলিওর আছে, তো সেই পেশেন্টটা অনেক সময় দেখা যায় হার্ট ফেলিওর পেশেন্ট এক্সট্রা পিলো ইউজ করে, বিকজ they usually prefer the proper position or 45-degree angle. So in that case, any extra pillow থাকলে সেটা রিমুভ করাটাই বেটার। ওকে, উইথ পারমিশন অফ দ্য পেশেন্ট অবভিয়াসলি। অ্যান্ড অবশ্যই যদি পেশেন্ট বলে যে না আমার কষ্ট হচ্ছে বা আমার বালিশ লাগবে, তাহলে আসলে বেটার হচ্ছে বালিশে হাত না দেওয়াটাই ভালো। দুই হাত থাকবে হচ্ছে পেশেন্টের দুই সাইডে। অনেক সময় দেখা যায় যে আমরা এক্সামিনেশন করছি, কিন্তু দেখা যায় পেশেন্টের হাত পেশেন্টের মাথার নিচে আছে, পেশেন্ট হচ্ছে কোমরের মধ্যে হাত দিয়ে রাখছে। তো এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, বা এগুলো যদি করেন তাহলে হচ্ছে যারা এক্সামিনার, মানে আমাদের স্যাররা যারা পরীক্ষা নেবেন, তারা আসলে বুঝবেন যে আপনি আসলে খুব একটা অ্যাকাস্টম না এই সিস্টেমের সাথে। তো সেই কারণে অলওয়েজ পেশেন্টস পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। Actually, you have to remember 3P. 3P, that is, number 1 is preparation, number 2 is positioning of the patient, and number 3 is permission. Okay, so these are very important before examining any patient. So you have to expose from the inframammary region to the genitalia. So it's better not to expose the genitalia until teacher asks you to do that. Okay, তো জেনিটেলিয়া কখনোই আসলে এক্সপোজ করা যাবে না যদি না টিচার আমাকে বলে যে এক্সামিন দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। Until otherwise, you have to keep the patient in cloth in that part.
So this is actually the ideal position, that the patient's hand will be just lying the side of the body, and like this is the neutral position, we can say that. Okay. Now, regarding during examination, we know that there are 4 parts of the abdomen examination, that is inspection, palpation, percussion, and auscultation. So these are the common things. We all know that inspection means like we have to see the shape of the abdomen. We have to see whether the abdomen is distended or not. There is any visible swelling present or not. What about the umbilicus position? Whether there is any vertical slit or horizontal slit is present. What about the flanks? Whether the flanks are full or not, because if the flanks are full, you can have the impression that the patient might have some fluid or some ascites. We have to be very careful about the scars, because scars can give you the idea that whether there was any operation was done or not, because though these are not very common in undergrad exam, sometimes in postgrad exam the scars usually come. We have to look at the skin condition, whether there is any bleeding and ecchymosis present or not, because whenever a patient with chronic liver disease and other bleeding disorders and hematological malignancy, they may present with the ecchymosis. Then we have to look for any obvious marks, whether there is any obvious marks that is visible from the inspection. During inspection, you are not permitted to touch the patient actually. So all you have to do, you have to just look very carefully. Then you have to check for any visible veins, any visible peristalsis present or not. You have to check for the hernial orifices, and we have to ask the patient to cuff at this stage, because we know that to check for the hernia actually, we have to confirm it by 2 tests. One can be visible, because whenever you ask the patient to cuff, if the patient cuffs, if there is a visible swelling along the inguinal canals, then you can see that yes, there might be some hernia, and some abdominal hernia, some also can be visible with a cuff. So it's better during inspection if you ask the patient to take a cuff. And sometimes it's also visible to expansal pulsation of the aortic aneurysm. So these are not that much important in undergrad exam, but you can look up at that. So don't miss to examine the shape and visible distension, position of the umbilicus, about the flanks, any visible scar marks, any skin change, and visible peristalsis present or not. So these are very much important for inspection. So whenever you inspect the abdomen, after inspecting the abdomen, the diagnosis will be obvious, almost obvious. Like if the patient has some ascites or distension, then you can think that in palpation I will search for any liver, I will search for any spleen. If you think that the patient is cachectic, then you can think of that, yes, there might be some underlying pathology, and I can find in the palpation, or I will look for some intra-abdominal lymphadenopathy. So inspection will guide you to check for the further steps in the palpation. So now palpation. So palpation has basically 2 parts. Number 1 is superficial palpation, and number 2 is deep palpation. Actually, deep palpation is meant for examining any lumps. Lumps means it could be the liver, it could be the spleen, it could be the kidney, it could be any other mass in the abdomen. Okay, you have to palpate for that. And superficial palpation, just to assess that what about the any lump is present or not. Okay, so what we usually examine in the superficial palpation, we have to check for 3 things actually. That what about the temperature? So আমরা জানি যে টেম্পারেচারটা চেক করতে হলে যেটা করতে হয় যে আসলে অ্যাবডোমেনের টেম্পারেচারের সাথে বডি টেম্পারেচারের সাথে এটা কম্পেয়ার করতে হয় যে কোনো লোকাল ইনক্রিজ টেম্পারেচার আছে কি নাই। Then also you have to check for any lump, then you have to check for any tenderness. Okay, so before palpation অ্যাবডোমেন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি দেখি যে আমার পেশেন্টের বেডটা আসলে একটু নিচু, তো অলওয়েজ আমাকে ইটস বেটার হচ্ছে আমার আই লেভেলে যেন আমি পেশেন্টটাকে পালপেট করি। কারণ যদি আমি আই লেভেলে যদি পেশেন্টটাকে পালপেট না করি, তাহলে যেটা হবে যে আমার হাতটা প্রপার পজিশনে থাকবে না, তখন হচ্ছে আমি ফাইন্ডিং মিস হয়ে যাওয়ার চান্স বেশি। ইটস বেটার যে আমি অলওয়েজ পেশেন্টের পাশে বসে যাব। এখন বসে যাওয়ার বিষয়টা হচ্ছে কি, আমরা যদি বসে যাই তাহলে টিচারও বুঝতে পারি ইয়েস মানে সে আসলে জিনিসটা জানে যে এখানে বসে এক্সামিনেশন করাটাই বেটার। ওকে, এই জন্য বেটার হচ্ছে আপনি নীল ডাউন করে বসে যান। এখন আপনার যদি মনে হয় যে না সারফেস ফ্লোর সারফেসটা একটু কন্টামিনেটেড বা একটু অপরিষ্কার, সেক্ষেত্রে আপনি জাস্ট টাচ না করেও যতটুকু পারেন হাঁটুটা ভেঙে পেশেন্টের সাইডে গিয়ে এক্সামিনেশনটা করবেন। ওকে,
আর যখন এক্সামিনেশন করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জানি যে অ্যাবডোমেনে 9টা কোয়াড্রেন্ট আছে। তো 9টা কোয়াড্রেন্টকে আসলে আমাকে ইন্টার্ন এক্সামিনেশন করতে হবে। তো আমি জাস্ট যেটা করবো এখানে পালপেশনের ক্ষেত্রে সুপারশিপ অপশনে একটা ফার্স্টে হচ্ছে আমি টেম্পারেচার টেন্ডারনেস দেখে ফেলে 9টা কোয়াড্রেন্ট প্রেফারেবলি হচ্ছে আমার লেফট আই লেফট ফসা থেকে আমি এক্সামিনেশনটা শুরু করব। তো যেহেতু এটা পালপেশন, পালপেশন একটা পার্টি হচ্ছে যে আমরা জানি যে এর আগে অবশ্যই আমরা একটা পেশেন্টকে জিজ্ঞেস করেছি এক্সামিনেশনের শুরুতেই যে তার কোথাও ব্যথা আছে কিনা। বাট এটা আর বেটার যে আপনি পালপেশনের শুরুতে আরেকবার পেশেন্টকে জিজ্ঞেস করেন ডু হ্যাভ এনি পেইন। ওকে, আর এই সময় সবচেয়ে ভালো যেটা হয় যে পেশেন্টকে আমি যদি বলি যে আপনি প্লিজ আপনার বাম দিকে তাকান। তো আমরা অনেক সময় এখানে যেটা করি যে আমরা হাত দিয়ে পেশেন্টের মাথাটাকে জোরে একটু ধাক্কা দিয়ে বাম দিকে করে দিই। তো আসলে এটা খুব একটা ভালো দেখায় না, হ্যাঁ, তো দৃষ্টিকটু দেখায়। আর এটা আসলে পেশেন্টের প্রতি যে আমাদের যে ইম্প্যাক্ট সেটাকে আসলে ফিল করা না। তাহলে আমরা যেটা করবো পেশেন্টকে বলবো যে আপনি প্লিজ আপনার বাম দিকে তাকান। যদি পেশেন্ট বুঝতে না পারে তখন আমরা দেন হচ্ছে পেশেন্টকে বাম দিকে কাট করে দিই, মানে মুখটা বাম দিকে দিয়ে দিব। আর সুপারশিপ পালপেশনের সময় আসলে পেশেন্টকে ডিপ ব্রেথ নিতে মানে ডিপ ব্রেথ নিতে বলার কোনো ই নেই। পেশেন্ট নর্মালি থাকবে, নর্মাল শ্বাস নেবে, সেই সময় আমরা সুপারফিশিয়াল পালপেশনটা করবো। তো সুপারফিশিয়াল পালপেশনে যদি আমার কাছে মনে হয় অনেক সময় যেটা হয় যে সুপারফিশিয়াল পালপেশনে আমরা বুঝে ফেলি যে ইয়েস দেয়ার কুড বি স্কিন, ইয়েস দেয়ার কুড বি লিভার, দেয়ার কুড বি এনি আদার মাস। তাহলে আমার ফোকাসটা থাকবে কিন্তু সেটাই যে আমি আসলে আই এম লুকিং ফর দ্য স্কিন, আই এম লুকিং ফর দ্য লিভার। যেটা হয় আর কি আমাদের এক্সামিনেশন করতে গিয়ে যেটা হয় যে আমরা আসলে চিন্তা করতে থাকি যে হ্যাঁ লিভার পাচ্ছি, তো তাহলে এখন আমি কিভাবে ইন্টারপ্রেট করবো। এটা আসলে এই জন্যই প্র্যাকটিসের বিষয়টা আসলে যদি আমরা প্র্যাকটিসটা না করি তাহলে সেই রিফ্লেক্সটা আসলে আসবে না। তাহলে পালপেশনের মেথডটা একটু জাস্ট বলি যে এখানে ডান হাত দিয়ে আমাকে এক্সামিনেশন করতে হবে। তারপর হচ্ছে আমাকে পেশেন্টের রাইট সাইড থেকে অলওয়েজ এক্সামিনেশন যেহেতু করতে হয়, এটাকে আমার হাতটাকে ফ্ল্যাট রাখতে হবে। তো আমি যেটা বলি সবসময় যে ফ্ল্যাট রাখার উপায়টা হচ্ছে যে আমার রিস্ট জয়েন্ট যেটা আমি সেটাকে হচ্ছে ফ্লেক্স করবো, এক্সটেন্ড করবো, বাট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা লাইক দিস, মেটাকার্পোফ্যালেঞ্জিয়ালটাকে আমার মুভ করা যাবে না। এটা হচ্ছে হাতটা থাকবে অলওয়েজ ফ্ল্যাট। তাহলে আমার রিস্ট জয়েন্টটাকে মুভ করে করে আমি হচ্ছে অলওয়েজ পালপেট করবো। এবং যখন আমি পালপেশন করবো, ইটস এ কাস্টমারি সাইন, আপনি কি কোনো ফাইন্ডিং পান বা না পান, অলওয়েজ লুক এট দ্য পেশেন্টস ফেস। ওকে, কারণ হচ্ছে আপনি যখন পালপেট করছেন পেশেন্ট একটু পেইন ফিল করতে পারে, পেশেন্ট ইরিটেট ফিল করতে পারে। যদি এখন এটা ফিল করে তাহলে সাথে সাথে আপনাকে পেশেন্ট একটু কমফোর্টের ব্যবস্থা করতে হবে যে ওকে আই উইল গিভ লেস পেইন, ওকে আই উইল টেক কেয়ার। এগুলো একটু বললে যেটা হয় যে পেশেন্টের একটা সুদিং একটা ফিলিংস আসে, তখন আসলে দে উইল লেট ইউ এক্সামিন। ওকে, দেন যেটা হচ্ছে যে আমরা স্পেসিফিক্যালি ফার্স্টে লিভার দিয়ে শুরু করব। ফার্স্টে লিভার দেখবো, দেন স্প্লিন দেখবো, দেন উইল চেক ফর দ্য কিডনিস অ্যান্ড ব্লাডার। অ্যান্ড এরপরে যদি যেটা হয় যে যদি আমার কাছে মনে হয় যে আসলে লিভার কিডনি স্প্লিন এগুলো কিছু নাই, আমি অন্য একটা মাস পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে মাসটাকে আপনাকে আলাদাভাবে ডিফাইন করতে হবে। এবং সেই মাসের ক্ষেত্রে যেটা করতে হবে এটাকে ইন্টার অ্যাবডোমিনাল এক্সট্রা অ্যাবডোমিনাল সেটা একটু এক্সামিনেশন করে দেখতে হবে। তো তারপরে যেটা হচ্ছে যে লিভার এক্সামিনেশন করবো। তো লিভার এক্সামিনেশনের ক্ষেত্রে সেই গোল্ডেন রুলটা আবার ফলো করতে হবে, লাইক যে পেশেন্টকে পেশেন্ট ফ্ল্যাট হয়ে শুয়ে থাকবে, আমি পেশেন্টের পাশে ডান পাশে বসে থাকবো। বসে পেশেন্টকে যেটা করতে হবে যে আমিও পেশেন্টের সাইডে নীল ডাউন অলমোস্ট করে আমার হাতটাকে রাখবো হচ্ছে ফ্ল্যাট লাইক দিস। আই উইল মুভ মাই হ্যান্ড লাইক দিস। ওকে, তো এট ফার্স্ট যেটা করবো আমরা রাইট লেগ ফসা থেকে শুরু করাটাই বেটার। আমার হাতের যে ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে সেই ইন্ডেক্স ফিঙ্গারটা আসলে থাকবে হচ্ছে জাস্ট ল্যাটারাল টু দ্য রেক্টাস মাসল। আমরা জানি রেক্টাস মাসলটা কিভাবে চেক করতে হয়, যে একটু হেডটা উঁচু করলে রেক্টাস মাসলের ল্যাটারাল বর্ডারটা ফিল করা যায়। আর হাতের পজিশনটা হবে অলওয়েজ প্যারালাল টু দ্য কোস্টাল মার্জিন। ওকে, দেন আমাকে পেশেন্টকে বলতে হবে টেক এ ডিপ ব্রেথ ইন অ্যান্ড আউট উইথ দ্য মাউথ। আমরা যেটা বলি যে মুখ হা করে লম্বা লম্বা শ্বাস নিই। ওকে, তো উইথ দ্য হাইট অফ ইন্সপিরেশন আমাকে হচ্ছে প্রেস করতে হবে, দ্যাট ইজ পালপেট করতে হবে। আর যখন পেশেন্ট এক্সপ্রেশন করবে তখন হচ্ছে আমার হাতটাকে মুভ করতে হবে। আমরা জানি যে লিভার যেটা হয় যে লিভার ডিসেন্ডস ফ্রম ইন্সপিরেশন। ওকে, সো ইউজুয়ালি আমরা যেটা করি নিয়ম হচ্ছে যেটা আসলে খুব অ্যাব্রাপ্টলিও উপরের দিকে ওঠা যাবে না, খুব স্লোলি ওঠা যাবে না। এটা বলা যায় 1 সেন্টিমিটার পার ব্রেথ আর কি। তো 1 সেন্টিমিটার মিনস অলমোস্ট 1 ফিঙ্গার। সো আপনাকে 1 ফিঙ্গার করে করে আসলে উপরের দিকে উঠতে হবে। এর উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে
সাধারণত দেখা যায় যে আমরা যদি এক ফিঙ্গার করে না উঠি তাহলে অনেক সময় লিভারের যে এইজটা থাকবে, তো লিভারের এইজটাকে আমরা মিস করতে পারি। সেই জন্যই আপনাকে একটু স্লোলি প্রোগ্রেস করাটাই বেটার। আর যতই আমরা প্রোগ্রেস করবো আমাদের মাথাটা যেন ফিক্সড হয়ে সবসময় হচ্ছে পেশেন্টের মুখের দিকে থাকে। Whatever thing we are palpating, whatever thing we are doing, always look at the patient, look at the patient, look at the patient. Okay. So আরেকটা কমন জিনিস হচ্ছে যে লিভারের এইজটা সাপোজ আমরা পেলাম, so it doesn't mean that there is hepatomegaly. Okay. তাহলে একটা লিভার পালপেবল পাওয়া মানে এটা হেপাটোমেগালি না। So always in our impression we should say that yes, there is palpable liver. It could be enlarged, it couldn't be enlarged, because যদি আমার হাইপার ইনসার্টেড লাং থাকে, লাইক একটা পেশেন্ট এমফাইসেমা আছে, একটা পেশেন্ট সিওপিডি আছে, তো সেই পেশেন্টের লিভারটা একটু নিচের দিকে ডিসপ্লেস থাকবে বা ইনলার্জ থাকবে, তখন কিন্তু আমি লিভারটাকে পাবো। সো দ্যাট লিভার উড বি দ্য পালপেবল। So to say that the liver is enlarged, we have to measure the liver span. So liver spanটা কিভাবে লিভার স্প্যানটা মাপার সিস্টেম হচ্ছে, আমি যখন পারকাশন করব, দ্যাট ইজ আপার বডি দ্য লিভার ডাউনলেস, যেটা ইউজুয়ালি 50 স্পেসে থাকে, আর আমি জানি যে আমি কোন পজিশনে পেশেন্টের লিভারটা পেয়েছি, আমি মেপে দেখব। যদি মেপে দেখি ইয়েস ইন কেস অফ মেল এন্ড অ্যাডাল্ট মেল, যদি এটা মোটামুটি 13 সেন্টিমিটার, মানে সাধারণত 11 থেকে 13 সেন্টিমিটার হচ্ছে লিভার স্প্যান, যদি এর বেশি হয় ওকে দ্য লিভার ইজ এনলার্জড, আদারওয়াইজ ইউ হ্যাভ টু সে দ্যাট দ্য লিভার ইজ পালপেবল। সো এই ফিগারটা দেখাচ্ছে আসলে আমাদের হাতটা কিভাবে মুভ করবে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখবো আমরা হাতটা যখন প্রেস করছে তাহলে দেখেন যে মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট যেটা লাইক দিস, এটা কিন্তু মুভ করছে না, মুভ করবো হচ্ছে এভাবে, লাইক ওকে, we have to move this, that is our wrist joint will move, metacarpophalangeal joint will be fixed. So আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি একটা লিভারের এইজ পাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, তখন আমার লিভারটাকে মার্জিনটাকে ট্র্যাক করতে হবে, লিভার এইজটাকে ট্র্যাক করতে হবে যে এটা কি লিভারের রাইট লোব আর কি হোল পার্ট অফ দ্য লিভার এনলার্জ নাকি আমার লেফট লোব। অনেক সময় যেটা হয় কি যে আমরা পালপেট করতে করতে ডান পাশে রাইট কোস্টাল মার্জিন বরাবর লিভারটা পাচ্ছি, অনেক সময় হচ্ছে এপিগাস্ট্রিয়াম বরাবর একটা মাস অনেক সময় পাওয়া যায়, তো এটা ওর মানে আইসোলেটেডলি লেফট লোব দ্য লিভার এনলার্জমেন্টও হতে পারে। ওকে, সো এই জন্য আসলে জিফি স্টানাম পর্যন্ত পালপেট না করে কখনোই আসলে কমেন্ট করা যাবে না যে the hepatomegaly is there or not, or the liver is palpable or not. Okay, so আমরা যে একটা লিভারের এইজ পাই তাহলে আমরা কিভাবে ডেসক্রাইব করবো, at first we have to say that how much or what is the length we can palpate the liver just below the costal margin. Costal margin থেকে ডিসটেন্সটা কত, ইউজুয়ালি ফিতা দিয়ে মাপতে হয়, পকেটে ফিতা রাখলে ভালো, মেজারিং টেপ। যদি ফিতা না থাকে আমরা ফিঙ্গার ব্রেড অনেক সময় বলে যাই, লিভার ইজ ইউজুয়ালি 3 finger breadth on the right costal margin around the mid clavicular line. Then we have to comment about the surface, whether it is smooth or irregular. We know that that irregular surface is usually present in case of carcinoma. It could be primary or it could be secondary. Then what about the liver age, whether it is smooth or irregular? What about the consistency, it is soft or hard or firm? There are several differentials for that. I will discuss it later. Whether the liver is tender or not, whether the liver is pulsatile or not. And we have to check for that where the upper body of the liver dullness is, and if possible you can say that total liver span is like 13 centimeter 14 centimeter if you measure like that. So it's better if you measure the liver span at the same time. Okay, so now let's discuss actually this is the common thing usually asked in the exam, that you found the mild hepatomegaly. So what could be the cause? The cause could be the viral hepatitis. It could be due to any cause due to biliary obstruction. Other causes are not that much common in our country. So hepatitis and biliary obstruction is fine. So what are the causes of moderate hepatomegaly? Moderate hepatomegaly, it could be due to the hematological disease, that is leukemia, lymphoma. It could be the fatty liver disease, okay, or like syndrome X or metabolic syndrome. And massive hepatomegaly is usually present in like hepatocellular carcinoma, metastasis, myeloproliferative disorders, right heart failure. Okay, so actually this chart is taken from that clinical methods of medicine by Charlie. So
আমরা আমাদের কনটেক্সটে এটাকে একটু গুছিয়ে নেব। লাইক হচ্ছে আমাদের যদি মাইল্ড হেপাটোমেগালি থাকে, আই কুড সে দ্যাট ইট ইজ হেপাটাইটিস। যদি মডারেট থাকে, we can say that yes, hematological disease like leukemia, lymphoma, and sometimes other infections like cholera or malaria, we can say that. And if there is massive hepatomegaly, we can say that it is, first we have to say that it is metastasis, then hepatocellular cancer, then heart failure sometimes can cause massive hepatomegaly. So what are the causes of tender liver? That's a very, very common question usually asked in the undergraduate exam. Not only the short test but also in the oral exam also. So the first and foremost cause is acute viral hepatitis. You have to say like this, that acute viral hepatitis, or it could be the congestive liver disease like right heart failure. It could be hepatocellular cancer. It could be liver abscess. And if you can say that like Budd-Chiari syndrome, yes, it also causes hepatomegaly, and it causes usually tender hepatomegaly. Now, if you find a firm and irregular liver, the differentials would be like hepatocellular carcinoma. It could be the metastasis from other parts of the body. Sometimes cirrhotic liver with enlarged liver. Usually, cirrhosis or chronic liver disease doesn't cause hepatomegaly, but there are some causes, but that are the metabolic causes usually causes the hepatomegaly in case of chronic liver disease, like alcoholic cirrhosis, like fatty liver disease, like hemochromatosis. In these conditions, you can find the enlarged liver. And hydrated disease, cystic deposition, amyloid deposition, these are not that much common. So if you just remember one thing, that is firm and irregular liver, the diagnosis is malignancy. It could be the primary or it could be the secondary malignancy. It's enough. Then pulsatile liver. So what are the findings in pulsatile liver? The pulsatile liver, you find the pulsatile liver in tricuspid condition, hepatocellular cancer. Sometimes you can find the pulsatile liver and some vascular abnormalities. So these are the common differential diagnosis usually asked by our teachers. Okay. Now we have to go for the spleen palpation. After liver palpation, you have to check for the spleen palpation. So in that case, it's better that if you start, though in textbook it is written that yes, you start from the umbilicus, but sometimes there is some huge splenomegaly which crosses the umbilicus, and that time you can miss the spleen actually. So it's better you start from the right alexa. Okay, so you have to keep your hand stationary, and always you have to ask the patient to take a deep breath in and out through the mouth. Okay, অনেক সময় যেটা হয় যে আমাদের এই ইনস্ট্রাকশনটা দেওয়া কিন্তু ঠিক হয় না, যে আমরা আসলে ঠিকভাবে বলি আপনি বাবা শ্বাস নেন, বাবা আপনি একটু শ্বাস নেন, তো বিষয়টা এরকম না, আমাকে বলতে হবে যে আপনি পেটটা ফুলিয়ে মুখ হা করে লম্বা লম্বা করে শ্বাস নেন। ইনস্ট্রাকশন শুড বি লাইক দিস, পেট ফুলিয়ে মুখ হা করে লম্বা লম্বা শ্বাস নেন। তো আমরা হচ্ছে লেফট কোস্টাল মার্জিনের প্যারালালি যাব, এখানেও একই জিনিস, 1 সেন্টিমিটার এট এ টাইম, এবং আমরা যেটা করবো আস্তে 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 প্রসিড করবো উপরের দিকে। এবং আমরা জানি যে আমরা যখন স্প্লেনিক এইচটাকে ফিল করবো, এটা ডিসেন্সন ইন্সপিরেশন, এইচটাকে যখন আমি পাবো তখন হচ্ছে আমি বুঝতে পারছি। সো স্প্লিনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আমরা জানি যে স্প্লিন আসলে 1.5 to 2 টাইমস না আসলে বড় হলে আসলে পালপেবল হয় না। সো স্প্লিন পাওয়া মানে হচ্ছে স্প্লেনোমেগালি। সো there is a difference between hepatomegaly and splenomegaly. যদি আমরা লিভার পাই, we can't surely say that yes it is hepatomegaly because it could be palpable. So it's better to say that yes, I mean liver পেয়েছি, okay, the liver is palpable just 2 centimeters from the right costal margin. But if you find spleen, yes, we can say that yes, I have found a mass in the left hypochondrium which is 2 centimeters from the left costal margin, which surface is smooth with a sharp border, and there is a splenic notch and which descends on inspiration. So it could be the spleen or it is the spleen. Okay, so spleen পেলেই তো যেটা হচ্ছে যে আন্ডারগ্রাডে যে খুব কমনলি একটা কোশ্চেন যেটা করা হয়, হোয়াই ইট ইজ স্প্লিন, হোয়াই নট কিডনি। তাহলে আপনি এখানে আমি 4টা ছবি দেখিয়েছি বেসিক্যালি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যখন স্ক্রিন এক্সামিনেশন করব, দুইটা টেক্সট বইয়ে 2 রকম লেখা আছে। একটা হচ্ছে যে আপনি শুরু থেকেই হাতটা রাখতে পারেন, আর একটা হচ্ছে যে অনেকে বলে না আপনি যদি না পান তাহলে হচ্ছে আপনি লেফট কোস্টাল মার্জিনে পেশেন্টকে হাতটা রাখবেন। আসলে এটা বেটার হচ্ছে শুরু থেকে যে আমি হাতটা রেখে পালপেট করা শুরু করি লেফট কোস্টাল মার্জিনে। আর যদি আমি একেবারেই না পাই তাহলে পেশেন্ট হচ্ছে লাইক 4th পিকচারের মতো, যে আমি তখন পেশেন্টকে রাইট ল্যাটারাল করে
রাইট ল্যাটারাল করে তখন আমি হচ্ছে পেশেন্টকে স্কিনের এজটা পাওয়ার চেষ্টা করব। আসলে এটা করলে যেটা হয় যে ইনসিনুয়েশন টেস্ট যেটা, যে আমার রিব কেজের নিচ দিয়ে জাস্ট বিনিথ দ্য রিব কেজ আমার হাতটা ভিতরে দিতে পারছে কিনা, সেটাই হচ্ছে আমার ইনসিনুয়েশন টেস্ট। তাহলে সেটা যদি আমি করতে পারি তাহলে এটা কনফার্ম করে যে নো, দ্য স্কিন ইজ নট পালপেবল অর স্কিন ইজ নট এনলার্জড। ওকে, সো এটা হচ্ছে আমি রাইট ল্যাটারাল করে অবশ্যই করব ইফ দ্য স্কিন ইজ নট পালপেবল। আর যদি আমি স্কিন পেয়ে যাই তাহলে বেসিক্যালি এটা করার প্রয়োজন নেই। তাহলে এটা কিভাবে আমি পার্থক্য করবো যে স্ক্রিন না কিডনি, এটা খুব কমন কোশ্চেন। এটা আসলে খুব ইজিলি মনেও থাকে বা পারাও যায়। সেটা হচ্ছে যে স্ক্রিনে যেটা হয় যে স্ক্রিনের সারফেসটা একটু স্মুথ অ্যান্ড রেগুলার শেপ থাকে মোর লাইকলি। আর কিডনি সাধারণত যদি বড় হয়, তাহলে আমাদের কিডনি বড় হওয়ার যে কারণগুলো, তাহলে পলিসিস্টিক কিডনি, হাইড্রোনেফ্রোসিস, নেফ্রোসিস কার্সিনোমা, এগুলোতে আসলে সারফেসটা খুব স্মুথ হয় না। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্ক্রিন এনলার্জেস টুয়ার্ডস দ্য রাইট ইলেক ফসা। আর কিডনিটা হচ্ছে যদি বড় হয় তাহলে এটা নিচের দিকে বড় হয়। তারপর হচ্ছে গেট অফ দ্য সোয়েলিং আমরা বলি অন্যান্য মাসের ক্ষেত্রে বা সোয়েলিং এর ক্ষেত্রে। তো গেট অফ দ্য সোয়েলিং অ্যাকচুয়ালি নট পসিবল ইন কেস অফ স্প্লিন, কিডনির ক্ষেত্রে পসিবল। কিডনিতে স্প্লিনে ডেফিনেটলি একটা নচ আছে, যেহেতু অ্যানাটমিক্যালি এটাতে একটা নচ প্রেজেন্ট, উই ক্যান ফিল দ্য নচ, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট ইন কিডনি। অ্যান্ড sometimes if the kidney is enlarged and if it is bilateral enlarged, তাহলে আমি রাইট অ্যান্ড লেফট দুই জায়গাতেই পাবো বেসিক্যালি। And another important thing is that percussion. So পারকাশন যদি করি তো স্কিনের উপরে পারকাশন করলে আমি সেটা ডাল পাবো। আর স্কিনের উপর যেটা, যেহেতু ওখানে বায়োলুপস থাকে, তাহলে আমি রেজোনেন্ট পাবো। তো অনেক সময় তারা এই কোশ্চেনটা জিজ্ঞেস করেন যে আসলে why the spleen, why the percussion over the spleen is dull and why the percussion over the kidney is simple or resonant। তাহলে হচ্ছে কি, যেহেতু স্প্লিনটা সরাসরি হচ্ছে জাস্ট আন্ডারনিথ দ্য সারফেস থাকে, সরাসরি এখানে করলে আমি ডাল পাই, এটা সলিড স্ট্রাকচার। আর কিডনির উপরে বায়োলুপস থাকে, এই কারণে এটা রেজোনেন্ট পাই। অনেক সময় দেখা হিউজ স্প্লেনোমেগালি হয়, সেটা দেখা যায় যে হেমোলাইটিক অ্যানিমিয়া, ব্লাড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হেমোলাইটিক অ্যানিমিয়া, এগুলোতে হচ্ছে দেখা যায় যে স্প্লিনটা তো তখন মিড লাইন এক্সটেন্ড করে বিয়ন্ড দ্য মিড লাইন। কিডনির ক্ষেত্রে কিন্তু কখনো কিছু হয় না। তো এরপর আমি পালপেশন করবো, লাইক টু চেক ফর এনি কিডনি, পালপেবল কিডনি। ইউজুয়ালি আন্ডারগ্রেডে এরকম টেস্ট দেওয়া হয় না। দেন ব্লাডার, during examination of the bladder, you have to ask to the patient that whether you have the feeling to pass the urine or not. You have to check for the periodic lymph nodes. অনেক সময় যেটা হয় আর কি, আমরা periodic lymph node চেক করতে গিয়ে পেশেন্টকে খুব জোরে হচ্ছে পেশেন্টের অ্যাবডোমেনে হচ্ছে পালপেট করি, আসলে সেটা করবে না, কেন এখনো সফট হতে হবে। Then any other mass present or not, then fluid free। আমরা জানি যে actually there are two tests. Number one is fluid free, number one is fluid free, number two is shifting dullness. So fluid free is part of the palpation and shifting dullness is part of the percussion. Then you have to check for the deepening of motion test. We already performed some inspection, and here we ask the patient to give a cuff or to take. Then we can check that whether there is any swelling obvious after cuffing that is in the inguinal region. So that's all about palpation. So sometimes, as I already said, that there might be some mass, or there might be some swelling, there might be some lump in the abdomen. So what are the common differentials for that? So if we find a mass in the epigastric region, it could be the gastric cancer or say stomach, it could be the pancreatic mass. Not only the pancreatic cancer actually, pancreatic any sort of growth like pancreatic cancer, pancreatic cyst, pseudocyst, and aortic aneurysm. And hepatomegaly, I will discuss it later. And if we find the right iliac fossa mass, it could be due to CSCCAM or cecal carcinoma, it could be Crohn's disease or Crohn's granuloma, or it could be appendicular abscess. And in the left hypochondrium, if there is a mass, it could be spleen, it could be kidney. We already know that how to differentiate in between them. And if you find something on left iliac fossa, the differential would be, it could be the colon cancer, especially the sigmoid colon, and sometimes it could be the diverticular mass. Okay. Now, আমরা তো সবগুলো অর্গান পালপেট করেছি, পালপেট করার পর এখন আমি হচ্ছে পেশেন্টকে পারকাশন করব। তো পারকাশন হচ্ছে এখানে পেশেন্টকে যেটা করতে হবে যে পেশেন্টকে বলতে হবে যে আপনি একটু ব্রেথ হোল্ড করে রাখেন এক্সপ্রেশন, তাহলে হচ্ছে আপনাকে লম্বা একটা শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখতে বলতে হবে।
এটা করতে পারলে ভালো, বাট এটা সবসময় আসলে অ্যাবডোমিনাল এক্সামিনেশন এটা পসিবল হয় না, করলে ভালো। তাহলে আমাকে যেটা করতে হবে যে ফিস্টানাম থেকে পারকাস করতে করতে আম্বিলিকাস পর্যন্ত আসতে হবে, এসে তারপর হচ্ছে আমাকে শিফটিং ডালনেস দেখতে হবে। আসলে তাহলে পারকাশন আমরা কি কি দেখি? পারকাশন আমরা দেখি দুইটা জিনিস মেইনলি, একটা হচ্ছে আপার বডিতে লিভার ডালনেস আর একটা হচ্ছে শিফটিং ডালনেস। তো শিফটিং ডালনেসে যেটা হয় যে ফার্স্ট আমি যে ফিস্টানাম থেকে পারকাস করতে করতে আম্বিলিকাস পর্যন্ত আসবো, তারপর রাইট অর লেফট যে কোনো একদিকে যাব, যে যে কোনো একটা ফ্ল্যাঙ্কে যাব পারকাস করতে করতে। আমরা দেখবো সাপোজ আমার যদি এখানে অ্যাসাইটিস থাকে, তার মানে ফ্লুইড আছে, তার মানে আমার ফ্লুইডটা যেটা হবে যে ফ্লুইডটা তো মাঝখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে যে আমার সাইডে হচ্ছে বেশি ডিসক্রিমিনেট করবে, ফ্ল্যাঙ্কে যাবে সবার আগে। তাহলে আমি দেখলাম যে আমি যখন উপর থেকে পারকাস করছি, যে ফিস্টানাম থেকে নিচের দিকে নামার সময়, সেই সময়টা আমি টিম্পানিক পাচ্ছি, টিম্পানিক পাচ্ছি। বাট আমি যখন সাইডে চলে গেলাম সেখানে আমি ডাল পেলাম সাইডে। তো আমি যখন পেশেন্টকে ডান, সাপোজ আমি ফার্স্টে পারকাস করতে করতে বাম পাশে গিয়েছি, বাম পাশে পারকাস করলাম, আমি সেখানে টিম্পানিক পেলাম, সরি ডাল পেলাম। ডাল পাওয়ার পরে আমি পেশেন্টকে রাইট ল্যাটারাল করবো, ডান দিকে কাত হতে বলবো। তো এখানে বিভিন্ন বিভিন্ন রকম লেখা আছে 10 to 13 সেকেন্ড, তো স্ট্যান্ডার্ড হচ্ছে 15 to 20 সেকেন্ড। যদি আমি পেশেন্টকে একটু বলি যে আপনি এভাবেই থাকবেন, তো যে জায়গাটায় ফ্ল্যাঙ্কে আমি অলরেডি ডাল পেয়েছিলাম, এখন যদি পাশে নেমে আসছে, বাউল লুপস গুলো আবার চলে আসছে, তাহলে সেখানে কি হবে? সেখানে হচ্ছে আমি যদি পারকাস করি তাহলে সেখানে আমি পাবো আবার টিম্পানিক। তাহলে এটা কি বলা হচ্ছে? শিফটিং ডালনেস, দ্যাট ইজ দ্য ডালনেস হ্যাজ বিন শিফটেড ফ্রম দ্য লেফট টু দ্য রাইট। Like this is the method of শিফটিং ডালনেস। পারকাস করতে করতে লেফটে চলে আসছে, তারপর সেখান থেকে পেশেন্ট কে রাইট ল্যাটারাল করা হয়েছে এবং আবার ডালনেসটা চেক করা হচ্ছে। আসলে এই ডায়াগ্রামটা দেখলে এটা সবচেয়ে ভালো বোঝা যাবে যে যখন একটা পেশেন্ট সুইং পজিশনে থাকে, তাহলে আমি যে মিডল এরিয়া যেটা লাইক ইন এন্ড আউট দ্য আম্বিলিকাস, সেখানে আমি পাবো এরিয়া অফ টিম্পানি। দুই সাইডে হচ্ছে, কারণ আমি পাবো হচ্ছে ডালনেস। যদি অ্যাসাইটিসটা একটু কমও থাকে তখন সাইড থেকে মেনলি পাওয়াটা শুরু করবো। তারপর যখন রাইট ল্যাটারাল করে ফেললাম, তখন আমার ফ্লুইডটা পুরো সেটেল ডাউন করলো নিচে, তারপর হচ্ছে আমি ওই জায়গাটা যখন সেটা হবে টিম্পানি। তাহলে যে ডালনেসটা ছিল সেটা শিফট করলো, দ্যাট ইজ শিফটিং ডালনেস। সো দ্যাট মিনস দ্যাট দেয়ার ইজ সাম ফ্রি ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন, লাইক ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, দ্যাট ইজ। তাহলে আমার লেফট থেকে শুরু করলে লেফট থেকে একবার রাইটে আসবো, রাইটে আসার পর পেশেন্টকে আবার বাম দিকে কাট করবো, কাট করে আবার হাতটাকে কিছুক্ষণ রেখে পারকাস করে যদি প্রুফ করতে পারি ইয়েস the dullness has already shifted to the left, yes, then we can see that the shifting dullness is there. আর আপার বডিতে লিভার ডালনেস হচ্ছে আমরা যখন রেসপিরেটরি শিখেছি আসলে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে, যে আপার বডিতে লিভার ডালনেস ইউজুয়ালি মিড ক্লাভিকুলার লাইনে রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে। বাট অনেক সময় যেটা হয় একটু ইনফেকশামা, সিওপিডি এগুলো থাকলে এগুলো অনেক সময় সেটেল ডাউন করতে পারে নিচের দিকে। আচ্ছা, দেন হচ্ছে অসকালটেশন। অসকালটেশনে আমরা দেখবো যে কোনো ভাউল সাউন্ড আছে কিনা, এখানে ছবিতে দেখানো হচ্ছে যে ভাউল সাউন্ড কোথায় দেখি, ফ্রিকশন রাব আছে কিনা দেখবো, ফেনাস সাউন্ড দেখবো, ব্রুই দেখবো। তো আমাদের আন্ডারগ্রেডে বেসিক্যালি ভাউল সাউন্ড দেখলেই আনা, আর তেমন একটা কিছু দেখা লাগে না, বাট এগুলো জেনে রাখা ভালো যে ফ্রিকশন রাব, ফেনাস সাউন্ডটা আমরা দেখি ইউজুয়ালি in the extreme rhythm to check for any portal hypertension present or not. আর যদি আমার কাছে মনে হয় না হচ্ছে হেপাটোমেগালি আসছে, আমি চিন্তা করছি যে এটা কুড বি দা ম্যালিগনেন্সি, তাহলে আমাকে অবশ্যই ব্রুই বা লিভ ব্রুইটাকে চেক করতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যারা আমি পরীক্ষায় আসলে যেটা হয় আর কি, যে পরীক্ষায় সবাই একটা অ্যাবডোমেন এক্সামিনেশনে বেসিক্যালি কি থাকে, অ্যাবডোমেনে কি থাকবে? লিভার থাকবে, স্প্লিন থাকবে, যদি খুব বেশি টাফ হয় তাহলে কিডনি থাকবে, বাইলেটারাল পালপেবল, আর সাথে অ্যাসাইটিস থাকবে। এখন যেটা পরীক্ষায় যে সমস্যাটা হয়, এখন লিভার স্প্লিনটা আমরা অনেকে আসলে পেয়ে যাই, কিন্তু যেটা হয় যে যখন আমরা ডিফারেন্সিয়াল বলতে বলি, কারণ ফার্স্ট কোশ্চেনই থাকে যে like if after the examination is finished, the teacher says that what did you find? So you can say like that, sir, I found hepatosplenomegaly, or you can say that, or sir আপনাকে জিজ্ঞেস করতে পারে describe your finding. So describe your finding বললে একদম ইন্সপেকশন থেকে, স্যার I have examined this middle-aged gentleman, or I have examined this young lady, or I have examined this person, and this gentleman or this lady, and I have found that. On inspection, you can say on inspection, the suppose SITC case হলো যে on inspection I have found that the patient
flanks are full, umbilicus is everted, there is distension, abdomen is distended, and there is some visible veins over the abdomen, and there are no scar mark. On superficial palpation, there is no palpable mark. On deep palpation, fluid seal is present, shifting joint is present, and balsam is present or absent. So, what is your impression? My impression is possibly this patient has some ascites, has ascites. তো যেটা হচ্ছে যে আপনার ফাইন্ডিং ডেসক্রাইব করার পরে যখন আপনাকে জিজ্ঞেস করে যে সাপোজ আপনি পেশ আছেন হেপাটোস্প্লেনোমেগালি, তো যেটা হয় আর কি আমাদের ক্ষেত্রে যে আমরা আসলে ফাইন্ডিং হয়তো মিস করি না অনেক সময়, কিন্তু এরপরে যে ক্রসিংটা আসলে আমরা জন্য খুব একটা প্রিপারেশন নেই না। আমরা মনে করি হ্যাঁ এত হেপাটোমেগালি দেখেছি, এত হেপাটোস্প্লেনোমেগালি দেখেছি, বা আমি তো জানি আমি এগুলো পারবো, কিন্তু আসলে পরীক্ষার হলে এটা ডেলিভারি দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা জাস্ট আপনার মনে হবে যে আপনি জাস্ট বললেন, আপনার ঠোঁটের আগায় থাকতে হবে জিনিসগুলো, আপনি বলার সাথে সাথে আপনি বলে ফেলবেন। তাহলে যদি এখন পাই যে শুধু আইসোলেটেড হেপাটোমেগালি, তাহলে তো ডিডি কি হতে পারে? একটা হচ্ছে যে আমরা খুব কমনলি ফার্স্টে বলে ফেলি ক্রনিক লিভার ডিজিজ। আসলে ক্রনিক লিভার ডিজিজ তো লিভার ইউজুয়ালি বড় হয় না, এটা ইউজুয়ালি সিরিয়াসলি লিভার ছোট হয়ে যাবে, বাট দেয়ার আর সাম ডিফারেন্সিয়াল এক্সেপশনস, লাইক it could be due to NAFLD, it could be due to alcoholic liver disease, hemochromatosis, primary biliary cirrhosis, or hepatocellular carcinoma. তাহলে আমি যদি মনে রাখি যে chronic liver disease due to metabolic cause, that is fatty liver disease, alcoholic hemochromatosis, or due to carcinoma, তাহলে কিন্তু it's fine. It could be metastatic. আমরা জানি যে যদি metastatic হয় তাহলে সারফেস টো ইরেগুলার হবে, it could be tender or non tender. তারপর ইনফেক্টিভ কজ হতে পারে হেপাটোমেগালির আইসোলেটেড, লাইক ডিউ টু ভাইরাল হেপাটাইটিস। এক্ষেত্রে অ্যাডিশনালি কি থাকবে? লিভারটা টেন্ডার থাকবে, অ্যাবসেন্ট থাকলে লিভারটা টেন্ডার থাকবে। আর কিছু ইনফিলিটিভ ডিজিজ হতে পারে। তো আমি এখানে চেষ্টা করেছি একটু ভাগ করে বলার যে হেপাটোস্প্লেনোমেগালি সিএলডিতে কখন পাবো, শুধু হেপাটোমেগালি। দেখেন যে সিএলডিতে শুধু আইসোলেটেড হেপাটোমেগালি থাকতে পারে, শুধু হেপাটোস্প্লেনোমেগালি বোধ থাকতে পারে, আবার হচ্ছে আইসোলেটেড স্প্লেনোমেগালি। আসলে splenomegaly is the features of basically portal hypertension. So isolated splenomegaly present করতে পারে। So if we find that there is hepatosplenomegaly, তাহলে এটা কি হতে পারে? একটা হতে পারে CLD with portal hypertension। শুধু CLD নিয়ে থাকলে কিন্তু portal hypertension না থাকলে আসলে splenomegaly পাওয়ার কথা না। তারপর হচ্ছে আমার hematological conditions like myeloproliferative disorder, lymphoproliferative disorder, hereditary hemolytic anemia, infective এর মধ্যে like infectious disease like HIV, Epstein-Barr virus, cytomegalovirus, tuberculosis, brucellosis, infectious disease also can cause hepatosplenomegaly. So if I find isolated splenomegaly, what will be my differentials? My differentials would be like CLD, hematological conditions like myeloproliferative, lymphoproliferative, that is leukemia, lymphoma, hereditary hemolytic anemia, then infective endocarditis, then malaria, kalajor, SLE, rheumatoid arthritis, all can cause isolated splenomegaly. So the next question comes actually from the teacher's point of view. If you find that yes, I have found hepatomegaly, yes, I have found hepatosplenomegaly. So the next question comes that what investigation will you do? So যে কোনো শর্ট কেস প্রেজেন্ট করার সময় তো যে কথাটা আমি সবসময় বলবো যে এটা হচ্ছে ইনভেস্টিগেশন, এটা আমাদের আসলে রেডি একদমই করা থাকে না। যে আমাকে যদি বলা হয় যে হ্যাঁ যে ফর দ্য ডিফারেন্সিয়াল, আমি বললাম যে স্যার আমি চিন্তা করছি যে এটা সিএলডি হতে পারে, এটা লিউকেমিয়া হতে পারে। তো ইনভেস্টিগেশন বলার সময় আমরা খুব হ্যাপাজার্ড ইনভেস্টিগেশন বলি আর কি। দেখা গেল হঠাৎ করে ব্লাড ইনভেস্টিগেশন বললাম যে হ্যাঁ এটা লাইক সিবিসি, এরপর থেকে ঠাস করে আমরা চলে গেলাম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। তো আসলে এভাবে বলা যাবে না। তো যে কোনো ইনভেস্টিগেশন বলার সময় তিনটা প্যাটার্নে যদি আমরা ভাগ করে নিই তাহলে হচ্ছে সবচেয়ে বেটার হয়। নাম্বার 1 is to confirm the diagnosis. Okay. Number 2 is to rule out the etiology. And number 3 to see the treatment response and follow up. তাহলে এই তিনটা প্যাটার্নে ভাগ করে যদি আমরা যে কোনো ডিজিজের ইনভেস্টিগেশন গুলোকে একটু ভাগ করে নেই তাহলে হচ্ছে আমার সব সময় আমার এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে নাম্বার 1 কি? টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। তো সবগুলো ডিজিজ যেহেতু বলা সম্ভব না, আমি একটু ক্রনিক লিভার ডিজিজটা বলি। আমি যদি একটা পেশেন্ট পাই যে এরকম অ্যাসিটিস আছে, সাথে হেপাটোমেগালি বা হেপাটোস্প্লেনোমেগালি আছে বা স্প্লেনোমেগালি আছে, ক্রনিক লিভার ডিজিজ স্টিগমাটা গুলো আছে, তাহলে আমার ফার্স্ট আমি বললাম যে স্যার ইট কুড বি এ কেস অফ chronic liver disease. So then the teacher will ask you that how will investigate?
সো মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, আমরা বলি কি, আমরা জাস্ট লিস্ট অফ দ্য ইনভেস্টিগেশনটা বলে যাই, লাইক আলট্রাসোনোগ্রাফি, লিভার ফাংশন টেস্ট, অ্যাসিডিক ফ্লুইড স্টাডি, এভাবে। বাট এভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি যে আসলে প্রত্যেকটা ইনভেস্টিগেশন বলার সাথে সাথে তার ফাইন্ডিংটা বলা প্র্যাকটিস করা, যে আপনি আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন করবেন, আপনি কেন করবেন একটা ক্রনিক লিভার ডিজিজ, আপনি কি দেখতে যাচ্ছেন, সেটা যদি না জানেন তাহলে হচ্ছে একটা টেস্ট করতে দেওয়ার কোনো মানে নেই। তাহলে হচ্ছে কি, রেশনালিটি অফ টেস্টটা আপনার থাকবে না। মানে আপনি একটা টেস্ট, হ্যাঁ আমি জানি যে ক্রনিক লিভার ডিজিজ আলট্রাসাউন্ড করতে হয়, কিন্তু কেন করতে হয় এটা যদি না জানি তাহলে আসলে আমার ইনভেস্টিগেশন করতে দেওয়ার কোনো মানে নেই। তাহলে কি আলট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেনে আমরা কি করবো, এট ফার্স্ট হচ্ছে যদি টু কনফার্ম দ্য প্রেজেন্স অফ দ্য লাম্প, তাহলে কি লিভার থাকলে হেপাটোমেগালি আছে কি নাই, অ্যাসাইটিস আছে কি নাই, স্প্লেনোমেগালি আছে কি নাই। আরেকটা কি, আমরা ইকোটেকচার দেখতে পারি অনেক সময়, ইকোটেকচার দেখে অনেক সময় আমরা বলতে পারি হ্যাঁ এটা ভাইয়া, এটা কি কোর্স, কোর্স হলে হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। এটা যদি কোর্স না হয়, হোমোজেনাস থাকে, আমরা বলতে পারি এটা ভাইরাল হেপাটাইটিস দিকে যাচ্ছে। ভাস্কুলারিটি থাকলে বলতে পারি, ইনক্রিজড ভাস্কুলারিটি হলে অনেক সময় বলতে পারি যেটা ম্যালিগনেন্সি। তাহলে দিস ইজ দ্য রোল অফ দ্য আলট্রাসোনোগ্রাফি। দেন উইল ডু দ্য ডায়াগনস্টিক অ্যাসিডিক ফ্লুইড ট্যাপ। ট্যাপ করে আমরা কি কি দেখবো, সেল কাউন্ট দেখবো, ডিফারেন্সিয়ালস দেখবো, বায়োকেমিস্ট্রি করবো, কালচার করবো, আর সিরাম অ্যাসিডিক অ্যালবুমিন গ্রেডিয়েন্টটা বের করবো। দেন আমি বলেছি যে আমরা ইটিওলজিটা বের করার জন্য আর পেশেন্টের প্রগনোসিসটা দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন করবো। তাহলে আমি এরপরে করবো লিভার ফাংশন টেস্ট। এটাতে কি কি দেখবো, মেইনলি বিলিরুবিন, ট্রান্সঅ্যামাইনেজ, সিনথেটিক ফাংশন দেখার জন্য আমরা অ্যালবুমিন দেখতে পারি, আর কি কি দেখতে পারি, সিরাম অ্যালবুমিন গ্লোবিন রেশিও, আলফা ফিটোপ্রোটিন, টু রুল আউট দ্য ইটিওলজি। সিবিসি করবো, কারণ সিবিসিতে অ্যানিমিয়া থাকতে পারে ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। আর হচ্ছে রেনাল ফাংশন টেস্টটা একটু দেখে নিতে হবে, লাইক সিরামিডা সিরাম কিটিন অনেক সময় কমপ্লিকেশন হিসেবে হাইপারটোরেনাল সিনড্রোম করতে পারে। তো এইভাবে যদি একটু ভাগ করে নেই, ফার্স্টে কনফার্ম করলাম ডায়াগনোসিস, দেন হচ্ছে আমি ডিজিজটা সিভিয়ারিটি দেখার জন্য কিছু থাকে, দেন হচ্ছে আমি প্রগনোসিস বা আদার কমপ্লিকেশনের জন্য আমি কিছু টেস্ট করব। দেন হচ্ছে অবশ্যই একটা সিএলডি পেশেন্টকে পোর্টাল হাইপারটেনশন আছে কিনা চেক করার জন্য আমরা একটা ইসোফেগো গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি বা এন্ডোস্কোপি করব। এন্ডোস্কোপি করার মেইন উদ্দেশ্য কয়েকটা, একটা হচ্ছে ভ্যারিস আছে কিনা কনফার্ম করা, যদি থাকে তাহলে সেটাকে ট্রিট করা। ওকে, আবার অনেক সময় আছে যে ভ্যারিস থেকে ডায়াগনস্টিক পারপাসও করা হয়, যে আমি পেটে কিছু পাচ্ছি না, ওকে দেয়ার ইজ ভ্যারিস, ওকে উই ক্যান থিঙ্ক দ্যাট দ্য পেশেন্ট কুড হ্যাভ সিএলডি। তারপর হচ্ছে ইটিওলজি, ইটিওলজির জন্য মেইনলি ভাইরাল সেরোলজি করবো, দ্যাট ইজ হেপাটাইটিস বিসি স্ক্রিনিং, অটোইমিউন প্রোফাইল দেখবো, এএনএ, অ্যান্টিপ্রোফাইল অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন, অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। তারপর হচ্ছে সিটি স্ক্যান করতে পারি যদি আমার কাছে মনে হয় যে কুড বি দা সিটি স্ক্যান। তাহলে এভাবে হচ্ছে আমি যে কোনো ডিজিজ আমি যদি এভাবে ভাগ ভাগ করে বলি তাহলে টিচার উইল বি ইমপ্রেসড। ওকে, তবে আমাদের যেটা কাজ এই লকডাউনের টাইমে বেসিক্যালি, আমরা তো এখন প্র্যাকটিস করতে পারছি না পেশেন্টের কাছে, কিন্তু আমরা কিন্তু এগুলো একটু রেডি করে ফেলতে পারি এই টাইমে। কারণ আমরা যদি থিওরিটাকে এই সময় একটু স্ট্রং করে ফেলি, তারপর যখন হাসপাতাল খুলে যাবে তখন কিন্তু আমরা এগুলো আবার প্র্যাকটিসটা শুরু করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি কিছু অ্যালগোরিদম বলবো যার উপর বেস করে আসলে ডিফারেন্সিয়াল করা থাকবে। যে আমি যদি পাই একটা হেপাটোমেগালি পেলাম, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি হেপাটোমেগালি পাচ্ছি, আমি পালপেট করলাম, পালপেট করে হেপাটোমেগালি পেলাম, তারপরে আমাকে চেক করতে হবে যে কোনো স্টিগমাটা অফ সিএলডি আছে কি নাই। এটা কিভাবে বুঝবো, যে কারণ হচ্ছে কি, আমি যখন অ্যাবডোমেন পালপেট করতেছি এই সময় কিন্তু আমি একটু সারাউন্ডিং অবজারভেশন করে ফেলছি, আমি একটু চোখের দিকে তাকে দেখে ফেলছি যে হ্যাঁ তার জন্ডিস আছে কিনা। আমি যখন তার পারমিশন নিয়েছি হ্যান্ডশেক করে, আমি তখন হালকা হলেও বুঝে ফেলেছি যে পেশেন্টের ক্লাবিং আছে কি নাই। যারা আরেকটু চালাক তারা ডোপাটেন্স কন্ট্রাকচার বা এগুলো হয়তো বুঝে ফেলতে পারে। ওকে, তাহলে যদি আইসোলেটেড হেপাটোমেগালি থাকে তাহলে দেখবো যে সিএলডি স্টিগমাটা আছে কিনা। যদি সিএলডি স্টিগমাটা থাকে তাহলে আমার নেক্সট কাজ হচ্ছে যে চেক করা যে স্প্লেনোমেগালি আর অ্যাসাইটিস আছে কিনা। যদি থাকে, ওকে, তাহলে পসিবল কজ কি হবে, তাহলে হেপাটোমেগালি ছিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি স্টিগমাটা অফ সিএলডি পেয়েছি, প্লাস মাইনাস স্প্লেনোমেগালি অ্যাসাইটিস। ওকে, তাহলে পসিবল কজ কি হবে, অ্যালকোহলিক সিএলডি, এনএফএলডি, হেমাটোমোটোসিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস আর প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। আচ্ছা, যদি আমি আইসোলেটেড হেপাটোমেগালি পাই, সাথে কোনো স্টিগমাটা নাই সিএলডি, তাহলে কজ কি হতে পারে, তাহলে এখানে ফার্স্টে আমরা ইনফেক্টিভ কজার কথা চিন্তা করবো বাংলাদেশের পার্সপেক্টিভে, দ্যাট ইজ ভাইরাল হেপাটাইটিস। Then it could be the cardiac cause, like right heart failure. Then it could be the metastasis of or hepatocellular carcinoma. Okay.
Then some rare cause like infertility, polycystic disease, stress disease. So if you find the isolated hepatomegaly, but there is no stigma of CLD, the first and foremost cause is infective, then cardiac cause, then hepatocellular carcinoma without CLD. Sorry, hepatocellular carcinoma may or may not be causing CLD. So if there is isolated splenomegaly, আমি একটা abdomen examination করে splenomegaly পেলাম, তাহলে এখানেও একই জিনিস যে আমি দেখবো স্টিগমাট অফ সিএলডি আছে কিনা। যদি মনে করি স্টিগমাট অফ সিএলডি ইজ দেয়ার, তাহলে alcohol, viral, autoimmune, vascular, this could be the cause. But if you don't find any stigmat of CLD, only isolated hepatomegaly, then it could be the differential like hematological malignancy, like leukemia, lymphoma. It could be infective, like malaria, kalajar. It could be inflammatory, like SLE, rheumatoid arthritis, some infiltrative disorder, storage disorder. But first four are important. So, isolated hepatomegaly, these are the disease. Isolated splenomegaly, these are the disease. Now, another common scenario that commonly asked in the actually undergrad exam, also in the postgrad exam, that is the patient has abdominal distension. So, examine the abdomen. So, you examine the abdomen and you are thinking that this could be ascites. So, what could be the possible differential? The possible differential would be in Bangladesh perspective that number one is chronic liver disease, number two is intra-abdominal malignancy, number three is intra-abdominal tuberculosis with peritoneal dissemination. It could be due to the fluid overload like heart failure, nephrotic syndrome, or it could be the vascular cause. Vascular cause most commonly actually we want to mention here the Budd-Chiari syndrome. Okay. So if you find ascites, then the teacher will ask you that how will you investigate the patient? So you have to be organized. Like you have to say like that we have to do a ultrasound of abdomen for confirmation of my diagnosis. We have to do the acidic tap. I already said that what things we will examine in there. To look out for the etiology, we have to take some history, alcohol and drug history, metabolic profile, file markers, cellular creatine, like the cause of CLD actually. Now, if you find that the patient has hepatosplenomegaly with lymphadenopathy, it could be intra-abdominal lymphadenopathy, it could be like cervical lymphadenopathy. So the differentials would be lymphoma, leukemia, disseminated tuberculosis, systemic lupus erythematosus, and infectious mononucleosis. Now, if you find that a patient is icteric, but there is associated hepatomegaly or hepatosplenomegaly, plus minus hepatomegaly or hepatosplenomegaly, or you can think of that, yes, you find a patient of hepatomegaly and the patient is also icteric, or you find a patient of hepatosplenomegaly, all the patient is, what are the differentials? It could be the decompensated CLD, the viral hepatitis, hemolytic disease, malignancy, and infections. Infections means like malaria sometimes causes hemolytic anemia, so there could be jaundice with hepatomegaly or hepatosplenomegaly. So infections are also an important cause. So if you find that the patient is icteric and the patient has ascites, there might be hepatomegaly, or there might be hepatosplenomegaly, or there might be no organomegaly. So the patient has jaundice and ascites plus minus organomegaly. The differential would be chronic liver disease. The differentials will be malignancy, disseminated tuberculosis, cardiac cirrhosis. এগুলা রেডি করা এই কারণে যে অনেক সময় যেটা হয় আমরা এক্সামিনেশন করলাম, করে আমার অনেকক্ষণ চিন্তা করতে হচ্ছে দিদিগুলা আসলে কি হতে পারে। তো এত চিন্তা করে সময় শর্ট কেস আসলে পাওয়া যাবে না, শর্ট কেস আমাকে দ্রুত অ্যান্সার করতে হবে। তারা চায় যে আমি এটা তো লাইক আউটডোর বেসিসে দেখা পেশেন্টের মতো আমি কি কি ডিফারেন্সিয়াল চিন্তা করছি স্যার এটা দ্রুত জানতে চাই আর কি। তাহলে এটা আমাদেরকে কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলতে হবে যে হেপাটোমেগালির সাথে জন্ডিস থাকলে কজ কি, হেপাটোমেগালির সাথে জন্ডিস না থাকলে কজ কি, অ্যাসাইটিস থাকলে অ্যাসাইটিস উইথ জন্ডিস কি কজ, অ্যাসাইটিস উইথ হেপাটোমেগালি কি কজ। তো সেটা আমি মোটামুটি একটু দেখানোর চেষ্টা করেছি। So actually these are in short অ্যাবডোমেনে যা শর্ট কেস থাকে সেগুলো একটু খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তো এখানে মেইন বিষয় হচ্ছে অ্যাবডোমেনে কেন আসলে শর্ট কেসে মানুষ বা অনেক সময় খারাপ করে। খারাপ করার মূল কারণ হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় যে প্র্যাকটিসের অভাবে আসলে লিভার স্ক্রিন অনেক সময় আমরা মিস করি। আর অনেক সময় যেটা হয় যেটা পোস্টগ্রাড এক্সামে কিন্তু গল ব্লাডারও থাকে, মাল্টিপল গল ব্লাডারও থাকে, অনেক সময় এগুলো মিস করি আমরা। তো যেটা হচ্ছে আর
ফাইন্ডিং বলার ক্ষেত্রে আমাদেরকে সবসময় যেটা করতে হবে, আমাদেরকে অনেস্ট থাকতে হবে। আসলে ফলস কোনো ফাইন্ডিং কিন্তু বলা যাবে না। যেটা পাইনি সেটা ওকে, আই কুডন্ট অ্যাপ্রিশিয়েট ইট। বাট আমি একটা পেশেন্টের লিভার নাই বলে ফেললাম যে হ্যাঁ দ্য পেশেন্ট হিপাটোমেগালি, এটা আসলে বেশি খারাপ। পাইনি সেটা দ্যাটস ফাইন, এটা অনেক সময় স্যাররা কনসিডার করবেন। বাট ফলস সাইন নতুন করে ইম্প্রোভাইজ করা যাবে না। তো যেটা হয় যে আমরা আসলে ফাইন্ডিং তো খুব কম, যেমন লিভার হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, অ্যাসাইটিস, দ্যাটস অল। কিন্তু যেটা হয় যে আমরা কোরিলেট করতে পারি না। কোরিলেট না করতে পারার মেইন কারণ হচ্ছে আমরা এইভাবে প্রিপারেশন নিই না। আমরা অলওয়েজ চিন্তা করি হ্যাঁ ঠিক আছে, পরীক্ষার 2 দিন আগে একটু কেস দেখে ফেলবো, দেখে টেকে বলে ফেলবো। আসলে এটা করলে পরীক্ষার হলে যে রিফ্লেকশনটা আসলে বোঝা যায়। তো যেটা করতে আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, মনে মনে সবসময় প্র্যাকটিস করতে হবে যে জন্ডিস পেলে কি বলবো, অ্যাসাইটিস পেলে কি বলবো, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি কি বলবো, তাহলে আসলে অ্যাবডোমেনের শর্টকাটে ভালো করা যায়। তো আজকে অনেকক্ষণ বলে ফেললাম। তো হোপসো মোটামুটি ইফেক্টিভ ছিল। তারপর যদি কোনো কোয়ারি থাকে পরে কমেন্ট বা এগুলোতে জানাতে পারবেন। তো আপাতত আজকের সেশন এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ অল। স্টে হোম, স্টে সেফ।